বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গ। আর এই মুহূর্তে শুরু হচ্ছে ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বে শুনবেন সয়েল ইরোশনের নানান কারণ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী দেবাশিস মাইতি। সাক্ষাৎকার নিয়েছে RJ সুমন। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব।
সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। আজকের বিষয় মোনোসেক্স তেলাপিয়া ফার্মিং, একলিঙ্গ তেলাপিয়া মাছের চাষ। কথা বলবেন ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, ট্রেনিং, আলিপুরদুয়ার। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন।
নমস্কার বন্ধু, আপনারা শুনছেন 90.8 মেগাহার্জ বেতার বিদ্যাসাগর। আজকের ম্যাট্রিক্স কৃষি পাঠশালায় উপস্থিত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সয়েল কনজারভেশন রিসার্চ স্টেশন, আবাস, মেদিনীপুর, শ্রী দেবাশিস মাইতি। আজকের আলোচনার বিষয় সয়েল ইরোশন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের নমস্কার। মূল্যবান সময় দেওয়ার জন্য। এইটার নিশ্চয়ই কোনো কারণ থাকবে স্পেসিফিক, যে এই কারণের দ্বারা মাটিটি ক্ষয় হচ্ছে। এবার আমাদের দেখতে হবে আমাদের যে ভূমি, আমাদের ভূমি কিন্তু সমান নয়। আচ্ছা সমতল ভূমি সবসময় নয়। আচ্ছা কিছু জায়গা সমতল আছে আর কিছু জায়গা আছে কি স্লোপি ল্যান্ড, আচ্ছা মানে ঢাল আছে তার মধ্যে। তাহলে এই ভূমিক্ষয়ের মূল সমস্যাটা দেখা যায় ঢাল মাটিতে, যেখানে ঢাল ভূমিতে, যেখানকার মাটিতে 8%-এরও বেশি স্লোপ দেখা যায়, সেই সমস্ত মাটিতে ভূমিক্ষয় একটা বড় সমস্যা। মানে ওখানে বেশি হয়, ওখানে নরমালের বেশি হয় তুলনায়। এবং ওই ভূমিক্ষয়টাকে আমাদের ধরা হয় যে এটা ভূমিক্ষয় হয়ে যাচ্ছে, তার জন্য মেজার নিতে হয়। আচ্ছা নাহলে কিন্তু ওই মাটিগুলোকে আমরা যদি না ধরে রাখতে পারি, তাহলে কিন্তু ওই এলাকা কিন্তু উষর ধূসর হয়ে যাবে। আচ্ছা ওই এলাকাটা একটা ঢালু এলাকা, হুম, সেটা যদি মাটিটাকে ক্ষয় করা বন্ধ করার না চেষ্টা করা হয়, তাহলে ওই এলাকা ধূসর হয়ে যাবে। কারণ ওখানকার মাটি যে উপরিস্তর, পাথুরে এলাকার যে উপরিস্তরের যে স্তরটা যেটা তৈরি হয়েছে, প্রাইমারি লেভেলটা ধুয়ে চলে যাবে আচ্ছা বা বাতাসে উড়ে চলে যাবে, তখন ওখানে আর মানুষের বসবাসের অযোগ্য জায়গা হয়ে যাবে। আচ্ছা আর এমনি সমতল ভূমিতে ভূমিক্ষয় খুব সামান্য হয়, কারণ স্লোপহীন জায়গা তো কোনো জায়গায় নয়, সব অল্প কিছু আছে বা বাতাসের সঙ্গে উড়ে চলে যাচ্ছে, এরকম হতে পারে। আচ্ছা, যে কিভাবে আমরা আইডেন্টিফাই করছি যে ওই প্লেসটাতেই বেশি পরিমাণে ক্ষয়টা হচ্ছে? হ্যাঁ, ওটা ঢাল দেখেই আমরা ধরে নিই, বা আমাদের যখন দেখা যাচ্ছে যে ওখানটায় চাষ করা হচ্ছিল একটা সময়ে, এখন দেখা যাচ্ছে ওখানে কোদাল দিয়ে কোপাতে গেলে বা যখন আমরা প্রাইমারি ইমপ্লিমেন্টস যেগুলো ব্যবহার করছি, লাঙল বা পাওয়ার টিলার যখন চালাতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে ওখানটা পাথুরে মাটি বেরিয়ে পড়েছে। আচ্ছা ওর ফালে গিয়ে শক্ত লাগছে। আচ্ছা, তার মানে কি ওর উপরের স্তরটা কিন্তু নরম স্তরটা ক্ষয়ে চলে চলে গেছে। গেছে। আচ্ছা, এর হচ্ছে প্রাকৃতিক কারণ কি কি মনে হয় যে এই কারণের জন্য স্পেসিফিক্যালি মাটিটা ক্ষয় বেশি হচ্ছে? প্রাকৃতিক কারণ আমাদের এখানের যে এই এলাকাতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই এলাকাগুলোতে আমাদের যে লাল কাঁকুড়মাটি এলাকা, এই লাল কাঁকুড়মাটি এলাকার যেগুলো উঁচু জায়গাগুলোতে আছে, উঁচু জায়গাগুলোতে যেগুলো আমরা টার জমি বলা হয়, সেই উঁচু জায়গাগুলোতে হচ্ছে কেন না, ওখানে স্লোপটা চোখে দেখার মতোই স্লোপ, মানে ঢালটা। আচ্ছা তো এবার এখানে বৃষ্টির জলটা একটা মূল কারণ। আচ্ছা এই আমাদের এলাকাতে বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যাওয়াটা, মাটি ধুয়ে যাওয়াটাই হচ্ছে প্রধান কারণ। মাটি ক্ষয় বৃষ্টির জলের সঙ্গে ধুয়েই হয়ে যাচ্ছে, আর এটা প্রাকৃতিক কারণ হচ্ছে। মানে জলের প্রবাহ মানের সাথে মাটিটা যেটা ক্ষয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই হচ্ছে প্রাকৃতিক কারণটাই মেন। আর মানুষ সৃষ্টি বা পশু পাখি চলাচল করছে, দেখা যাচ্ছে সেখানটা ধসে পড়ে গেল একটু, গরুচারণ ক্ষেত্র, সেক্ষেত্রে দেখা গেল যে একটু স্লোপ বেশি ছিল বা একটা সাইড দিয়ে একটা নদী যাচ্ছিল, তার সাইডে পাহাড়গুলো ধসে পর্ব পড়ে যাচ্ছে, এরকমভাবে হচ্ছে আর কি। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি ওই ফিল্ড প্রসেস নিয়ে একটু বলছিলেন, তো ওখানে এই বর্তমানে ফিল্ড প্রসেসের কারেকশন নিয়ে কি কোনো কিছু কারণ রয়েছে মানুষ সৃষ্ট দ্বারা? হ্যাঁ, ফিল্ড প্রসেসের কারণ এই জন্য দেখা যাচ্ছে যে আমার জমিটার ঢালটা যেদিকে, আমরা যদি সেই দিকেই লাঙলটা করতে থাকি, তাহলে তো জলগুলোর সঙ্গে ওই মাটিটা বেশি ধুয়ে চলে যাবে। তাহলে আমাদের দিকটা আরো আমরা যাকে বলা হয় কন্টুর বান্ডিং করতে হয়। তাহলে যে দিকটাতে হচ্ছে যে ঢালটা হচ্ছে, তাকে আড়াআড়িভাবে আমাদেরকে লাঙল করতে হবে, এবং যদি আড়াআড়িভাবে আমরা কোনো বাঁধ দিতে পারি, তাহলে ওই ঢাল বরাবর যখন বৃষ্টির জলে মাটির উপরিস্তরগুলো ধুয়ে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব বেশি দূর ধুয়ে চলে যেতে পারবে না। তাহলে আমি যেখানে বাঁধ দিয়ে দিলাম সেখানে গিয়ে ওটা থেকে যাবে। যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়, যে কিভাবে ক্ষয় হচ্ছে। ক্ষয়টা হওয়ার আগে, আপনি ঠিকই ভালো প্রশ্ন করেছেন, যে ক্ষয়টা হওয়ার আগে আমাদের জানা দরকার যে কিভাবে এটা গঠিত হলো। কারণ এই যে গঠিত হওয়া এবং ক্ষয় হয়ে চলে যাওয়া, এটা কিন্তু একটা প্রবাহমান ব্যবস্থাপনা। এর মধ্যেটুকু থেকেই আমরা যখন দেখছি, ব্যবহার করছি, তখন তাকে আমরা স্থায়ী বলে ধরে নিচ্ছি, তো সেটাকে আমরা মাটি বলে ব্যবহার করছি। কিন্তু এটা কিন্তু এর ফেটটা হচ্ছে যে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, কখনো কম কখনো বেশি। আর কীভাবে তৈরি হচ্ছে তাহলে না, মাটির উপাদানগুলো মূলত পাহাড়ের পাথরের আমাদের যে অংশগুলো, সেগুলো বিভিন্ন প্রকার যে ক্ষয়কারী প্রসেস, যেমন বৃষ্টির জল, হাওয়া বা গাছের শেকড়, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, এগুলো মিশে এগুলোকে খণ্ড খণ্ড হতে হতে ছোটো 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 কণায় পরিণত হচ্ছে। ছোটো ছোটো কণায় পরিণত হয়ে গিয়ে যখন
বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে নদীর থেকে বয়ে আসছে, তখন পলি হয়ে গিয়ে চর তৈরি হয়। আমরা জানি বিভিন্ন নদীর চর তৈরি হয়। তার মানে সেই নদী, ওই চরের মাটিগুলো কোত্থেকে আসছে? উপাদানগুলো পাহাড় থেকে ক্ষয় হয়ে আসছে। এবারে ওখানে যে ধরনের মাটি তৈরি হয় সেটা হচ্ছে পাললিক মাটি বা হচ্ছে পলি মাটি। কিন্তু আমাদের এই এলাকাতে, মেদিনীপুর এলাকাতে যেখানে হচ্ছে, এটা কি হচ্ছে, এটা পলি মাটি নয়। এখানে ওয়েদারিংটা, ভূমিক্ষয়টা হচ্ছে পাহাড়, যে আমাদের জানি এখানকার লাল কাঁকুরে মাটি এলাকা, এই যে পশ্চিমঘাট পর্বতমালার যে অংশটা চলে আসছে আমাদের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে চলে আসছে, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে চলে এসে এটা কিন্তু ক্ষয় হয়ে এর কিন্তু মুভমেন্টটা খুব বেশি হয় না। কিন্তু এটাও তৈরি হয়েছে কিভাবে? প্রাকৃতিক কারণগুলোর প্রসেসে, এবং কিছু জৈবিক কারণও আছে, যে গাছপালা, মানুষের কাজকর্মের ফলে বড় অংশগুলো ভেঙে ভেঙে ছোট অংশ হচ্ছে, ছোট অংশগুলো ভেঙে ভেঙে আরও ছোট হচ্ছে। তার সঙ্গে জীবাণু এবং জৈব পদার্থ মিশে গিয়ে মাটিতে বায়ু চলাচলের পরিস্থিতি তৈরি হচ্ছে যখন, যার মধ্যে গাছের শেকড় বৃদ্ধি করার সুযোগ থাকছে, এবং গাছের যে দানা বা বীজ যখন ফেলছে সেটা অঙ্কুরিত হওয়ার সুযোগ তখন থাকছে, তখন তাকে বলা হচ্ছে মাটি। এবং মাটিটা আলটিমেটলি তাহলে তৈরি হচ্ছে কোথায় না, পাথুরে এলাকা থেকে ভেঙে ভেঙে তৈরি হয়ে আসছে। আচ্ছা স্যার, আপনি বললেন যে এটা একটা অনেকটা লং টার্ম প্রসেস, একটা দীর্ঘ সময়ের ব্যবধানে মাটি ক্ষয়টা বা এই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে আমাদের প্রাকৃতিক অনুকূল পরিবেশ অনুযায়ী। আচ্ছা, এই মাটি ক্ষয়ের আমরা অনেক রকম ক্ষতিকারক নিশ্চয়ই এফেক্ট আমরা দেখতে পাই, বা ক্ষতিকারক প্রভাব নিশ্চয়ই রয়েছে, সেগুলো কি কি? মাটি ক্ষয় একটা সারা পৃথিবী জুড়ে একটা বড় প্রবলেম, অবশ্যই আমাদের ভারতবর্ষেও তাই। কারণ আমাদের ভারতবর্ষের সমতল ভূমিগুলো বাদ দিলে বাকি যে সমস্ত আমাদের মালভূমি অঞ্চলগুলো, মূলত আপনি দেখুন এই ছোটনাগপুর মালভূমির যে অংশ, আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তাহলে এই এলাকাটা তো একটা বিশাল বড় এলাকা। এগুলোর মাটি কিন্তু মালভূমি মতো এলাকার মধ্যে পড়ছে। এখানে এই ভূমিক্ষয়টা একটা বড় প্রবলেম। কেননা যদি আমার চাষবাস করা বা মানুষের যে সমস্ত অ্যাক্টিভিটি, সেগুলো নির্ভর করছে মাটির ওপরে। মাটি ছাড়া উদ্ভিদ হতে পারবে না, উদ্ভিদ ছাড়া মানুষের জীবন অসম্ভব। বিশেষ করে আমাদের খাদ্যশস্য উপাদান যেগুলো আছে, সবজি ফল যেগুলো আমরা চাষ করি বা ফুল যেগুলো চাষ করি, সেগুলো মাটির এই নরম অংশটার ওপরে। তাহলে সেই নরম অংশটাই যদি ধুয়ে চলে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ওই চাষগুলো হবে না। ফলে আমাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষের জীবন, অর্থনৈতিক, আর্থসামাজিক যে সমস্ত কাঠামো সেগুলো ভেঙে পড়বে, মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে এই জায়গাগুলো। এটি হচ্ছে এইগুলো, এই ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের প্রতিকারের উপায় নিশ্চয়ই কিছু রয়েছে। হ্যাঁ, সেগুলো কি কি? প্রতিকারের উপায় একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদেরকে মানে এই বিষয়টা কিন্তু এককভাবে কোনো কৃষক যদি চেষ্টা করেন, তাহলে সে খুব বেশি এটা কিন্তু মানে সাফল্য লাভ করতে পারবেন। আচ্ছা, তাকে যেটা করতে হবে, আমাদের যে এই এলাকাগুলোকে সাধারণত টেকনিক্যাল টার্ম দিয়ে বলা হয় যে জলবিভাজিকা বা ওয়াটার শেড এলাকা। যে এলাকাগুলো থেকে জলের প্রভাবে ধুয়ে মাটি চলে গিয়ে প্রথমে একটা ছোট ছোট নালার মধ্যে দিয়ে যেতে যেতে একটা বড় খাল তৈরি করছে, বড় খাল তৈরি করে দিয়ে একটা নদীর মধ্যে দিয়ে ওটা বয়ে চলে যাচ্ছে দীর্ঘ জায়গা পর্যন্ত। তাহলে এই এলাকাটাকে ম্যানেজমেন্ট করার জন্য সরকারি বিভিন্ন প্রযুক্তি নেওয়া হয়েছে। ওয়াটার শেড এলাকা, সেই ওয়াটার শেড এলাকা যা কিছু অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তার সঙ্গে সেই কৃষকদেরকে যুক্ত হতে হবে। আচ্ছা, এইটি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এবং তাদের দরকার। তাদের কী করা হবে, তাদের কী করা হয় সেটা, অথবা একজন ব্যক্তিগতভাবেও কৃষক করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তারা অনেক খরচ হবে বা সবটা পারবেন না। কারণ ল্যান্ডটা যদি পুরোটাই ঢালু হয়, তা সেক্ষেত্রে তার যে অংশটা যেখানটায় আছে, তার পাশাপাশি জমিরা যদি কেউ যদি না কোনো স্টেপ নেয়, সে একা নিয়ে তো এই ঢালটা কিছু করতে পারবে না, সামান্য কিছু করতে পারবে। সে বড় একটা আল তৈরি করতে পারবে, অবশ্যই তার জমির চারদিকে আল তৈরি করে দিল, বড় আল তৈরি করলো। বড় আল করার ফলে কি হচ্ছে, তার মাটির ওপরের যে ভালো অংশটা, নরম অংশটা, সেটা যাবে না দূর করে। এইটি যখন বড় করে করা হচ্ছে, যে মেকানিক্যাল যে সমস্ত স্ট্রাকচার তৈরি করা হবে, যে ওই কন্ট্যুর বান্ডিং করা হবে একটা, যে দিকটাতে স্লোপ সেই দিকটাতে ছোটো 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 ধাপ তৈরি করে যাতে মাটিটা বেশি না ক্ষয় হয়ে চলে যায়, সেটা করতে হবে। বা যে খালগুলো দিয়ে জলটা বয়ে চলে যায়, সেই খালগুলোতে বাঁধ দিয়ে দিতে হবে, এটা করতে হবে। আর একটা হচ্ছে ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার তৈরি করে দিতে পারি আমরা। ওই ছোটো ছোটো পুকুর করে দেওয়া যেতে পারে, তাহলে জলগুলো গিয়ে ওই পুকুরে জমা হয়ে গেল। ওটা কি ওই ল্যান্ডের মাঝে মাঝেই আমরা করতে পারি? হ্যাঁ, ল্যান্ডের মাঝে মাঝে, ওই স্লোপি ল্যান্ডেরই
মাঝে মাঝে কৃষকদেরকে উৎসাহিত করে তার দেখা যায় একটু বড় জমি, তার একটা জমির একটা অংশ এটা করে দেওয়া হলো। তাহলে কারণ হচ্ছে কি এই সমস্ত ভূমির একটা বড় প্রবলেম হচ্ছে কি জলও পাওয়া যায় না চাষের জন্য। হ্যাঁ, তাই মাটির গ্রাউন্ড ওয়াটার যে লেভেলটা সেটাও অনেক সময় নিচের দিকে চলে যায়। সেক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটার রিচার্জও হলো এবং ওই যে পুকুরে যে ওয়াটার হারভেস্ট করা হলো সেই জলটা দিয়ে কিন্তু পরবর্তীকালে চাষ করতে পারবে তার পাশের জায়গাগুলোতে। আচ্ছা, এইটা তার দুদিক দিয়ে বেনিফিট হবে। আচ্ছা, আপনি বললেন যে ওয়াটার শেড, এই যে এরিয়াগুলো যেখানে জল থাকে না বা বেশি পরিমাণে ক্ষয় হয়, এক্ষেত্রে আমরা সরকারি সাহায্য নিয়ে কি কি পদক্ষেপ, আপনি যেগুলো বললেন এই হারভেস্টিং বা যদি কোনো আল দেওয়া যায়, আলবাঁধ দেওয়া, এগুলো কি সবই সরকারি প্রযুক্তির মাধ্যমে সাহায্য নিয়ে করতে পারি না তার নিজের কোনো আর্থিক নিজে অনুকূলে তো করতে হবে? করতেই পারে সে নিজে কৃষক যিনি মানে একটা কৃষকের ক্ষেত্রে হয়তো অনেকটাই তার আর্থিক দিক থেকে দেখতে হ্যাঁ, পারে। হ্যাঁ, তো সেই ধরুন জন্য- যদি সবই মানে অর্থবালী কৃষক থাকেন, যে ধরুন হ্যাঁ, যারা একটু বিত্তশালী কৃষক, একটু হ্যাঁ। বেশি অর্থ আছে, হুম, তিনি করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ কৃষকই ছোট এবং বিশেষ করে এই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক আছেন তাদের তো পুঁজি অনেক কম, অর্থ অনেক কম। তাদের ক্ষেত্রে সরকারি এই সাহায্যের যে ব্যাপারটা থাকে সেই সাহায্যের সুযোগটা নিয়ে করাটাই অনেক ভালো। এর জন্য কি কি পদক্ষেপ অবলম্বন করতে হয়? ধরুন একটা অনেকগুলো কৃষক, 5-7 জন কৃষক, তাদের একটা আমরা ধরলাম 20-25 বিঘের একটা প্লট নিয়ে তারা একটা নিজেরা কারো পরামর্শ দেখলো যে এখানে একটু ঢালু পর্যায়ে রয়েছে, সেই স্পেসিফিক এরিয়াটা তারা ডেভেলপ করতে চায়, কি পদক্ষেপ গ্রহণ করবে সরকারি সাহায্য পাওয়ার জন্য? ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যদি নজরে নিয়ে আসেন ওনারা সরকারি যে সমস্ত স্কিম, ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার ধরুন বিভিন্ন স্কিম হয়, তাহলে ওই এলাকাতে একটা ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার দেওয়া যেতে পারে। বা কূপ খনন, ধরুন ওপেন ওয়েল, যেটা এমনি ম্যানুয়ালি যেটা খোলা হয়, খুঁড়ে সেখানে বর্ষার সময় জলটা ধরা হয়, সেগুলো বিভিন্ন স্কিমে বিভিন্ন দপ্তরে যেগুলো আসে সেগুলো ওই এলাকাটা দিলে, এলাকাটা চিহ্নিত করলে তখন সেখানে উন্নতি হতে পারে সেই জায়গাটা। সেই ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার যেটা বলছেন, এটা কি অ্যাকচুয়ালি? মানে জল সংগ্রহ করার স্ট্রাকচার, এক প্রকার পুকুর। আচ্ছা, এটা পুকুর, ছোটোখাটো পুকুর তৈরি করা হচ্ছে এখানটায়। এবারে সেই পুকুরটা যদি স্লোপ বেশি হয় তখন তার সাইডে কংক্রিটের বাঁধ দিয়ে দেওয়া হবে। কংক্রিটের বাঁধ দিয়ে দিলে তাহলে জলটা বেশি ধুয়ে চলে যাবে না, বা এই মাটিগুলো বেশি ধুয়ে চলে যাবে না। অথবা এমনি ওই এলাকাতে একটা পুকুর খুঁড়ে দিলেই কিন্তু ওখানে এসে মানে জলটা জমা হয়ে গেলে ওই জলের সঙ্গে যে সমস্ত পলি মাটি যেগুলো ধুয়ে আসছিল সেগুলো আর বেশি দূর নষ্ট হয়ে যেতে পারবে না, ওখানেই থাকবে। আবার কিছুদিন পরে ওই পুকুরটাকে রিএক্সপ্রেশন করে ওই মাটিগুলোকে যদি উপরে তুলে দেওয়া হয় তখন আবার ওই টপ সয়েলটা আবার আগের মতো হয়ে গেল। আচ্ছা, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, এই যে কূপ খনন আপনি বললেন, এই কূপ খনন বলতে আমরা সাধারণত বর্তমানে দেখে থাকি যে মাঠের মধ্যে বিশেষ করে চাষবাস জমির ক্ষেত্রে অনেক আমরা ডিপ টিউবওয়েল বলে একটা কথা প্রচলিত রয়েছে, বা মিনি, যেটা আমরা অফুরন্ত একটা জলের প্রচুর পরিমাণে তার সমাহার পেয়ে থাকি। তো এক্ষেত্রে কূপ যদি আমরা একটা খনন করি, ওখানে তার ওয়াটার লেভেলের জন্য কোনো প্রবলেম হবে না? দেখুন, যেখানে ডিপ টিউবওয়েল বা সাবমার্সিবল যেগুলো আমরা পাচ্ছি সেখানে ওয়াটার টেবিলটা অনেক উপরে থাকে এবং সেখান থেকে জলটা তোলার জন্য ওটা বোরিং করে করা হচ্ছে। আর এই যেটা করা হচ্ছে এটা বোরিং করে না, এটা হচ্ছে কি সারফেস ওয়াটারটা, যে জলটা ভূমিটাকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছিল সেই সারফেস ওয়াটারটাকে, মানে মাটির যে উপরের অংশের যে জলটা বয়ে যাচ্ছিল সেইটাকে জলটাকে ধরে রাখে, তার জন্য কূপ করে। এবং এর ফলে ওয়াটার টেবিলটা বাড়বে আরও। মানে ভেতরে ওয়াটার টেবিল মানে ভেতরের যে মাটির যে জলের ভান্ডার, সেই জলের ভান্ডারটাকে আরও বাড়ানো হলো। কারণ জলটা ধুয়ে চলে যাচ্ছিল, নদীতে মিশে গিয়ে সমুদ্রে চলে যাচ্ছিল। এটা ডাইরেক্ট আমরা মাটির মাটির নিচে স্তরে ছুঁয়ে ছুঁয়ে যেটা ঢোকে, হ্যাঁ, এটা ডাইরেক্ট একটা প্রসেস আমরা করলাম, এর মাধ্যমে হয়তো জলটা কিছুটা পৌঁছাবে, জলটা অনেকটাই মাটির নিচে চলে যাবে এবং ওয়াটার টেবিলটা যখন বর্ষাকালে উঠবে তখন জলটা ওখানে জমেও থাকবে। আচ্ছা, সেই জমা জলটা নিয়ে বর্ষা পরবর্তীকালে আমরা আবার ওই এলাকাতে চাষও করতে পারবো। আর ওই মাটির সঙ্গে যখন জলের সঙ্গে ওই মাটির অংশগুলো, যেগুলো উপকারী অংশগুলো যখন ধুয়ে চলে যাচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল। অবশ্যই নির্দিষ্ট কি কোন নিয়ম রয়েছে যে এতটা পরিমাণ আমার ল্যান্ডের প্রয়োজন বা এতজন কৃষক? এর ক্ষেত্রে অনেকগুলো স্কিম আছে। যদি ওয়াটার শেড ম্যানেজমেন্ট করতে হয় সেটা কিন্তু এখন যেটা হচ্ছে যে কোন এলাকাতে স্লোপটা বেশি আছে, কোন এলাকাতে বৃষ্টিপাতের উপরই সম্পূর্ণ নির্ভর, ওখানে গ্রাউন্ড ওয়াটারটা অনেক কম, ফলে তোলা যাবে না, সেগুলোকে আগে থেকে চিহ্নিত করে তারপরে সেই প্রজেক্টগুলোকে বলা হয় গভর্নমেন্টকে, যে স্টেট গভর্নমেন্টকে, যে আপনার এই এলাকাটা কিন্তু ওয়াটারশেড এলাকা, আপনি এটাকে
করুন, ডেভেলপমেন্ট করার জন্য এই প্রজেক্ট করুন একটা। এছাড়া আমাদের গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম আছে, ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, এগুলো সেগুলো ইন্ডিভিজুয়াল ফার্মারের আপনার ছোট ছোট যে জমি আছে তার উপর নির্ভর করে করা যেতে পারে। আচ্ছা, এই যে আমরা আলোচনা করলাম এই ল্যান্ডগুলো চুজের জন্য, এক্ষেত্রে স্যাটেলাইট ইমেজারি বা উপগ্রহ চিত্র দ্বারা কি ক্যাপচার করা যায়? হ্যাঁ, আচ্ছা, এখন এইভাবেই করা হচ্ছে। আচ্ছা, এখন একদম উপগ্রহ চিত্রের মধ্য দিয়ে কোথাকার ল্যান্ড স্লোপ হচ্ছে, কোথায় ওয়াটার টেবিলটা অনেক কমে আছে, এগুলো দেখে অলরেডি এলাকাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। আচ্ছা, চিহ্নিত করার পর গভর্নমেন্টকে বলা হচ্ছে যে তোমার এই চিহ্নিত এলাকাটা ওয়াটারশেড এলাকা, এটাকে তুমি ডেভেলপ করার চেষ্টা করো, এখানকার ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন বর্তমানে দেখছি সরকারি আর্থিক অনুকূলে অনেক পুকুর বা মাঠের মধ্যে ওনারা উদ্যোগী যে ল্যান্ড যদি 2 একর দেওয়া যায়, ওখানে ওনারা গাছ লাগিয়ে পাড় বেঁধে জল সংরক্ষণ করে দিচ্ছেন। এটা কি এর পার্টের মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই পার্টের মধ্যেই পড়ে। এটাতে ওয়াটারটাকে হারভেস্ট করা হচ্ছে। হয়তো স্লোপটা ওখানে এতটা হয়তো নাও হতে পারে, কিন্তু এটা করা যেতে পারে। আচ্ছা, এটাও এক ধরনের মানে ওয়াটারকে আমি যখনই হারভেস্ট করছি, মানে সংগ্রহ করে নিচ্ছি, তার মানে ওর সঙ্গে সঙ্গে মাটিটাও আমি সংগ্রহ করে নিচ্ছি। মানে যে ভূমি ক্ষয় হচ্ছিল, সেই ভূমি ক্ষয়টা অনেকটা রোধ হয়ে গেল ওখানকার, ওই এলাকাটাতে। আচ্ছা, এই যে ক্ষয়গুলো আমরা এই ধরুন ওই হারভেস্টিং প্রসেসগুলো বা কূপ খনন, এগুলো কি আমরা মেকানিক্যাল প্রসেস স্ট্রিমের মধ্যে এক পর্যায়ে পড়ছে? যদি আমরা দেখতে চাই এই ক্ষয় এবং মাটি যে ক্ষয়টা হচ্ছে বা অটোমেটিক্যালি যে আবার তৈরি হয়ে যাচ্ছে স্ট্রাকচারটা, এর মধ্যে কি কোনো ব্যালেন্স করা সম্ভব? এর মধ্যে ব্যালেন্স যেটা আপনি বলতে চাইছেন, যে যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে মাটি তৈরি হওয়া এবং মাটির যে ক্ষয় হয়ে যাওয়া, এই দুটো একটা প্রবাহমান প্রসেস। এই প্রবাহমান প্রসেসের মধ্যে ব্যালেন্স করতে হবে। এখন এই ব্যালেন্সটা, কারণ মাটি তৈরি হওয়ার যে প্রসেস, একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমাদের মানে জীবদ্দশায় তার মানে করা খুব মুশকিল। আমরা যেটা ইমাজিন করতে পারি, কিন্তু ক্ষয় হওয়াটা আমরা চোখে দেখতে পাচ্ছি। ক্ষয় হওয়াটাকে আমাদের বন্ধ করার আপ্রাণ চেষ্টা করতে হবে। এই ক্ষয় হওয়ার পেছনে কি কোনো এই ফিজিক্যাল মুভমেন্টের কোনো ইন্ডিকেশন রয়েছে বা কারণ এখানে খুঁজে পাই? ফিজিক্যাল মুভমেন্ট বলতে স্লোপ, মাটির স্লোপটার জন্যই ওটাতে ক্ষয় বেশি হয়। আর মাটি যদি সমতল ভূমি হয়, ওখানে ভূমি ক্ষয় কম হয়, এটা স্লোপ। এবার এটাকে স্লোপি এলাকাতেই ভূমি ক্ষয়টা একটা মূল কনসার্ন। ক্ষয় হয়ে যায়, ইরোশন যাকে বলে, মাটি ক্ষয়, সেটা ওই স্লোপি এলাকাতেই কনসার্ন। সেখানে আমাদের চোখে যেমনি দেখতেই পাচ্ছি, যদি আমি কোনো মেজার না নিই, তাহলে কিন্তু একটা সময় এসে মাটির ওপরের যে দীর্ঘদিন ধরে তৈরি হয় যে মাটিটা ওই এলাকায় ছিল, আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে, এবং আবার ওটা তৈরিও হবে, সময় লাগবে অনেকদিন। তা আমাদের সাধারণভাবে মানুষ তার সভ্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা নিয়ে কনসার্ন, কিন্তু সেটাকে আরও স্পিড আপ করার জন্য গভর্নমেন্টের সহায়তা এবং অনেকে মিলে যখন আমরা করছি, তখন আরও ভালো করে স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি, আরও পুকুর তৈরি করে দিচ্ছি, গার্ড ওয়াল করে দিচ্ছি, তখন ওই ভূমি ক্ষয়টা অনেক চেক হয়ে যাচ্ছে। ফলে আমাদের ভূমি ক্ষয় হয়ে যাওয়ার পর প্রাকৃতিকভাবে আবার কিভাবে মাটি তৈরি হবে, কতদিন পরে তৈরি, তার জন্য ওয়েট করে থাকতে হচ্ছে না। অবশ্যই, মানে মাটিটা তৈরি হওয়ার প্রসেসটা জারি আছে, কিন্তু ক্ষয় হওয়ার প্রসেসটাকে আমরা অনেক কমিয়ে ফেলেছি। তার ফলে এই ব্যালেন্সটা আমাদের থেকে যাচ্ছে। অবশ্যই। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন, এবং পাশাপাশি কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে, সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে। আমাদের মেল আইডি betarbidasagar@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই। বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নাম্বারে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ,
কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।